রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। ইন্নিশালা রান্নাঘর ব্লগস থেকে তোমাদের সবাইকে আবার অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, তার সাথে আজকে আবার রথযাত্রা। সেই জন্য সকাল সকালে স্নান করে পুজোটা দিয়ে তারপর সংসারের কাজবাজ শুরু করব। আজকে যেহেতু ভালো একটা দিন, ভেবেছিলাম ঠাকুরকে একটু খিচুড়ি করে দেব, কিন্তু মুগ ডাল যেহেতু ঘরে নেই আর দেওয়া হলো না। তারপর এদিকে ভাবলাম কি দিয়ে ঠাকুরকে আজকে সেবা দেওয়া যায়। আজকে এত ভালো দিনে ঠাকুরকে এমনিতেই জল সেবা দেব, একদমই ইচ্ছে করছিল না। তারপর ঘরে চিড়ে ছিল ঠাকুর করে, চিড়ে ধুয়ে চিনি দিয়ে ঠাকুরকে দিলাম। আসলে সকালবেলা যদি পুজোটা আমরা দিয়ে দিই তাহলে যে কতটা শান্তি লাগে সেটা কিন্তু বলে বোঝানোর মতো নেই। পুজো কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। আজকে যে কি রান্না করি সেটাই ভাবছিলাম। তার আগে ভাবলাম যে শিম বীজগুলো বেজে রেখে দিই। সব সবজিতে যেমন শিম বীজ দেওয়া যায় না, কিন্তু এমনও কিছু সবজিপাতি রান্না করি যেগুলোতে শিম বীজ দিয়ে অনেকটাই ভালো লাগে। তখন কি হয় বলো তো, শিম বীজ আর দেওয়া হয় না। কেন, আমাকে শিম বীজ আর ভাজা করা থাকে না করে, সেই জন্য। তাই জন্য আজকে ভাবলাম আগেই শিম বীজগুলো বেজে রেখে দেবো, তাহলে যখনই ইচ্ছে করবে তরকারির মধ্যে শিম বীজ দিতে পারবো। বীজগুলোকে নামিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো, কারণ 10 মিনিটের আগে শিম বীজগুলো একদমই মুচমুচে হবে না, আর মুচমুচে না হলে এই বীজের খোসাগুলো না তোলা যায় না সহজে। সেই জন্য 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর এদিকে এইভাবে একটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তারপর দেখবো খুব সহজেই কিন্তু এই বীজের খোসাগুলো কিভাবে ছাড়িয়ে নিই। ঘরে থাকা একটা পুরনো ব্যাগই নিয়ে নিলাম, কারণ ভালো ব্যাগ নিলে ব্যাগটার মধ্যে একটু প্রেসার পড়বে, সেই জন্য। এইভাবে করে কয়েকটা আছাড় দিলেই ব্যাস খোসাগুলো এত সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে, সেটা কিন্তু কল্পনারও বাইরে। তো প্রথম কি হতো বলো তো, আমি শিম বীজের খোসাগুলো একদমই ছাড়াতে পারতাম না, অনেকটাই কষ্ট হতো। এখন কিন্তু বেশ ভালোই সহজে কম সময়ে খুব সহজেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি। আচ্ছা বন্ধুরা, তোমরা কিভাবে শিম বীজের খোসা ছাড়াও আমাকে জানিও তো। যাই হোক, এদিকে কিন্তু আমার শিম বীজের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার দেখবে চালনিটা দিয়ে চেলে খুব সুন্দর করে কিন্তু খোসাগুলো নিচে পড়ে যাবে। আর যেই বীজগুলোর মধ্যে খোসা থাকবে সেগুলোকে আবার বেছে ব্যাগের মধ্যে নিয়ে কয়েকটা আছাড় দিলেই বেশ সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এইদিকে আমার দেখো বীজগুলো এতটা সুন্দর হয়েছে, একটার মধ্যেও খোসা নেই। তবে হ্যাঁ, কয়েকটাতে ছিল, সেগুলোকে কিন্তু আবার আলাদা করে রেখে দিয়ে আবার কয়েকটা আছাড় দিয়েছি, বেশ সবগুলো বীজ খুব সুন্দর হয়ে গেছে। এখন অনেক দিনের জন্য নিশ্চিন্ত। এখন যদি শিম বীজের কোনো কিছু রান্না করি তাহলে আর চিন্তা নেই। এখন কিন্তু আমি খুব সহজে শিম বীজ রান্না করে নিতে পারবো। তবে হ্যাঁ, এই শিম বীজগুলো আমি দুটো তরকারিই খাবো। আর এদিকে আমি শিম বীজগুলো ঘরে রেখে জল নিয়ে রান্নাটা শুরু করে দেব। আর আজকে এত গরম দিয়েছে, প্রথমে তো সকালবেলা বোঝা যায়নি যে এতটা গরম দেবে। এদিকে গরমের হাব দেখে হাতে নিয়ে নিলাম টমেটো, মানে ফ্রিজ থেকে টমেটো বার করে নিয়েছি। তারপরে বসিয়ে দিলাম সিদ্ধতে, কারণ গরমের মধ্যে টক জাতীয় খেতে পারলে ভীষণ ভালো শরীরের জন্য। তো টমেটোগুলোকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে তারপরে এই টকটা করব। তারপরে এইদিকে টমেটোগুলো সিদ্ধ হওয়ার পর আমি ভাতটা বসাবো, যে সেই বাসনগুলোও কিন্তু ট্যাঙ্কিতে পড়ে আছে। এতটা রোদ উঠেছে বাইরে, আসলে কড়া রোদের মধ্যে সংসারের কাজগুলো করতে অনেকটাই কষ্ট হয় আমাদের মতো গৃহিণীদের। বেশিক্ষণ রান্নাঘরে আর থাকতে পারছি না, সেই জন্য চলে গেলাম আবার ওই ঘরে। এত গরম দিয়েছে আজকে কি বলবো, টমেটো হয়েছে পুরো টমেটোর মতো, আমিও সিদ্ধ হয়ে গেছি। যতই গরম দেখ, গরমে আর থেমে থাকলে চলবে না, সেই জন্য একটু সময় রেস্ট করে আবার চলে গেলাম নিজের কাজে, কারণ রান্নাটা এখনো কমপ্লিট হয়নি। টক করব আর আলু ভাজা করব, কারণ এত গরম দিয়েছে আজ কিছু রান্না করব না। এর মধ্যে গতকালকে এই জুতোগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, তো সেগুলোকে একটু রোদে মেলে দিলাম। জানো বন্ধুরা, সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, ক্ষুধায় পেট চুচু করছে। তার মধ্যে আবার এত গরম, একে তো ক্ষুধার পেট, তার মধ্যে আবার এত গরমের হাঁসফাঁসানি অবস্থা। এদিকে ট্যাঙ্কির মধ্যে ছিল ভাতের সসপ্যান আর ভাতের ডেক, তো সেগুলোকে ধুয়ে নিয়ে এসে ভাতটা বসালাম। তাড়াতাড়ি রান্নাটা শেষ করে কিছু একটা খেতে হবে, কারণ এত খিদে লেগেছে আমার। আর এখন কিচ্ছু ভাতটাও খেতে ইচ্ছে করছে না। ভাত তো আমি নামিয়ে নিয়েছি, তারপরেও ভাত খেতে ইচ্ছে করছে না। তো আমি এখন কি খাবো সেটাই ভাবছিলাম। ভাবতে পরে ফ্রিজ থেকে একটা আম নিয়ে নিলাম, তারপর মুড়ি নিয়ে নিলাম, বেশ। তবে হ্যাঁ, তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি আম মুড়ি যখন খাচ্ছিলাম তখন কিন্তু ছেলে স্নান করে রেডি হচ্ছিল, টিউশন যাবে। তো ওর জন্য আবার ভাতটা মেখে দেবো, কারণ ও যদি টিউশন আর স্কুলে যাওয়ার সময় ওকে আমি ভাতটা না খাইয়ে দিই তাহলে কিন্তু আর খেতেই চায় না ভাত। সেই জন্য টিউশন যাওয়ার সময় আর স্কুলে যাওয়ার সময় ভাতটা একটু ওকে মেখে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। এদিকে এই যে দুধ আম মুড়ি নিয়ে নিলাম, তারপর
তারপর ফ্যানটা চালিয়ে একটু বসে আরাম করে খাওয়া যাক। তো এইদিকে সকালবেলা তোশকটা হাজব্যান্ড বের করে দিয়ে গেছিল। এখন একটাই চিন্তা, যদি বৃষ্টি চলে আসে তাহলে এই তোশকটা আমি কি করে গড়ে নেব। তবে হ্যাঁ, নিতে পারবো, কিন্তু ইদানিং কোমর ব্যথাটা একটু বেড়ে গেছে বলে একটু ভারী জিনিসটা একটু কমই আমি ধরি, মানে উঠাই। তো মাঝে মধ্যে তবে আবার জলটা গড়ে নিই। তো যেদিন আমি জলটা গড়ে নিই সেই দিনই কিন্তু ব্যথাটা শুরু হয়ে যায়। আর ইদানিং একটু আলসে হয়ে গেছি, ব্যায়ামও করছি না, সেই জন্য কিন্তু ব্যথাটা একটু বেড়ে গেছে। এখন আবার কিন্তু কন্টিনিউ ব্যায়ামটা শুরু করেছি। তো এখন আবার 2 দিন একটু কম আছে, মাঝখান দিয়ে কিন্তু একটু বেশিই ছিল। নিজে খেয়ে আর 1 মিনিটও দেরি করলাম না, চটপট করে ছেলের জন্য ভাত টক নিয়ে নিলাম ফ্যানের কাছে, যেহেতু গরম ভাত আর টক, তো তাড়াতাড়ি করে মেখে ছেলেকে খাইয়ে দিই। এদিকে দোকান থেকে হাজব্যান্ড চলে এসেছে, ছেলেকে আজকে টিউশনে দিয়ে আসবে, মাঝে মধ্যেই দিয়ে আসে। যখন সমস্যা হয় তখন ও হেঁটে যায় কিংবা গাড়ি করে যায়, তবে মাঝে মধ্যে হেঁটেও যায়, আবার মাঝে মধ্যে গাড়ি করেও যায়। তো এদিকে হাজব্যান্ড ছেলেকে নিয়ে বের হয়ে গেছিলো, তারপরে হাজব্যান্ড আবার বাড়ি আসলো ভাত খাওয়ার জন্য। তো ভাত টাত খাওয়া হলো, তারপরে এত বৃষ্টি শুরু হয়েছে, ভেবেছিলাম রথ কিভাবে আসবে, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম বৃষ্টি আবার থেমে গেছে। এবার আমাদের বাড়ির সামনে দিয়েই তো রথ যায়, তো আমি রেডি হয়ে রাস্তাতে চলে আসলাম। আর আমাদের এদিকে রথ কিন্তু রথ না, গাড়িকেই রথ বানানো হয়। প্রত্যেক বছরই এভাবেই রথ নেওয়া হয়, রথ মানে জগন্নাথ দেবকে এভাবেই করে নেওয়া হয়। মানে সব জায়গাতেই কিন্তু রথ দিয়ে জগন্নাথ দেব মাসির বাড়িতে যান, কিন্তু আমাদের এদিকে জগন্নাথ দেব কিন্তু গাড়ি করেই কিন্তু মাসির বাড়িতে যায়। মানে গাড়িটাকেই রথ হিসেবে সাজানো হয়, আবার দড়িও লাগানো হয়েছে সবাই যাতে টেনে রথটাকে নিয়ে যেতে পারে। তো এদিকে আমাদের পাড়ার সবাই এসেছে, আমিও রেডি হয়ে শাড়িটা পরে রাস্তাতে চলে গেছিলাম। আর এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, নিজেকে আর দেখানোর কিন্তু সময় পাইনি, মানে ভুলে গিয়েছিলাম। এদিকে জগন্নাথ দেবকে, সব সুভদ্রা বলরামকে দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম, তারপরে প্রসাদ নিয়ে নিলাম, লুটের প্রসাদ। তো তারপরে এদিকে রথ নিয়ে তারা চলে গেল, কিন্তু সবাই যাচ্ছিল, আমি আর যাইনি, কারণ বাড়িতে কেউ ছিল না। তো ছেলেও একটু বেরিয়েছে রথ দেখবে বলে, কোথায় যে বেরিয়েছে, তো সেই জন্য আর আমি গেলাম না। সবাই যাচ্ছে জগন্নাথ দেবকে মাসির বাড়িতে দিয়ে আসতে, আমার তো আর যাওয়া হলো না। আমি এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা, তাহলে আজকে আসি, আবারও দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।